আগামীকাল ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ইতিহাস বিষয়ের পরীক্ষা রয়েছে। সবার আগে ছাত্রছাত্রীদের বলবো সাজেশনটা পরে দেখো। যদি তোমরা ভিডিও না দেখে থাকো, অধ্যায়ভিত্তিকভাবে আমি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো তোমরা না দেখে থাকো, তাহলে একবার হলেও চোখ বুলিয়ে নাও সেই ভিডিওগুলোতে। কারণ ভিডিওগুলোতে আমি যে যে টপিকগুলো বুঝিয়েছি সেই টপিকগুলোর প্রশ্নই কিন্তু এখানে দেওয়া আছে। প্রশ্ন সংখ্যা কিন্তু বেশি রয়েছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা পরীক্ষা কিন্তু চেনা ছকের বাইরে প্রশ্ন হচ্ছে, আনকমন টাইপের প্রশ্ন হচ্ছে। যেটা পড়ছো সেটা আসছে না, অন্যটা চলে আসছে, তাই কি না? তাই জন্য ভিডিওগুলো একবার দেখে নাও। ভিডিওগুলো দেখলে একদম গোটা অধ্যায় ওখানে ক্লিয়ার করা আছে। যে প্রশ্নই আসুক তোমরা কিন্তু লিখে আসতে পারবে, বোঝা যাচ্ছে? আর এখানে যে প্রশ্নগুলো বলা হয়েছে সেই প্রশ্নের ভিতরে যে প্রশ্নগুলোতে স্টার মার্ক করা আছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে এবং মাথায় রাখবে কোন কোন প্রশ্ন স্টার মার্ক রয়েছে। তবে সবগুলো প্রশ্ন দেখে যাওয়ার সময় এখন পাবে না, যদি পাও তার তো খুব ভালো বিষয়। তো একবারে আমরা অধ্যায় ভিত্তিকভাবে যাব, প্রত্যেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব, প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো তোমাদের সামনে দেখিয়ে দেবো। পারলে এগুলা চোখ বুলিয়ে যাও। আশা করি তোমাদের চোখ বুলানো হয়ে গেছে, তোমাদের পড়া হয়ে গেছে। তবুও এই প্রশ্নগুলো একবার দেখে নাও আর স্টার মার্কগুলোতে একটু গুরুত্ব সহকারে পড়ে যাও, বুঝতে পেরেছো? আর যারা একবারেই পড়াশোনা করোনি, বই খুলে বসোনি, তাদেরকে বলবো তোমরা যাই ভিডিও দেখো ভাই। ভিডিও দেখে যেটুকু বুঝবে একটু কনসেপ্ট নিয়ে তোমরা পরীক্ষার হলে যাও, যা পারবে লিখে এসো। কারণ এখন তো আর তোমরা সব কিছু পড়ে ফেলতে পারবে না, তাই জন্য ভিডিওগুলো দেখলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। ইউনিট 3 বিদ্রোহ ও ঔপনিবেশিক শাসন, এখান থেকে তোমাদের 7 নম্বরের প্রশ্ন আসবে, একটি 3 এবং একটি 4 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রথমেই তোমরা পড়বে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রেক্ষাপট বা কারণ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশ কয়েকটি কারণ রয়েছে, সামরিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং প্রত্যক্ষ কারণ। তো এই কারণগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। প্রত্যক্ষ কারণের জায়গায় কিন্তু এনফিল্ড রাইফেলের ব্যবহারও বলতে পারে, যেহেতু 3 এবং 4 নম্বরের প্রশ্নগুলো আসবে তাই এই একটি প্রশ্নকে ভালো করে পড়ো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। যখনই তোমরা চরিত্র এবং প্রকৃতি আলোচনা করবে তখনই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যে পয়েন্টগুলো। মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সংগ্রাম কেন বলা হয়, জাতীয় বিদ্রোহ কেন বলা হয়, সামন্ততান্ত্রিক বিদ্রোহ কেন বলা হয়, সিপাহী বিদ্রোহ কেন বলা হয়, গণবিদ্রোহ কেন বলা হয়, বা এগুলো কতদূর বলা যুক্তিযুক্ত। তো এই দুটো প্রশ্ন ভালো করে পড়ো। এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও তোমরা কিন্তু 3 নম্বরে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য, এই বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব, আর ক্যারেক্টার হিসাবে মঙ্গল পাণ্ডে এবং ঝাঁসি রানী লক্ষ্মীবাই দেখবে। এ কটা প্রশ্ন কিন্তু ভালো করে পড়তেই হবে। আর অতিরিক্ত হিসাবে তোমরা যেটা দেখবে, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, ফলাফল, মহাবিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য এবং 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর ভারতের ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন এসেছিল। 1857 সালের বিদ্রোহকে টেলিগ্রাফের যুদ্ধ বলা যায় কি? আর সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি কত দায়ী ছিল? এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। আগের প্রশ্নগুলো পড়া হলে তবেই দেখবে, আর যদি না পড়া হয় তাহলে দেখার দরকার নেই। তবে অবশ্যই 5, 6, 7কে একটু চোখ বুলিয়ে যেও, কেমন? তবে প্রথম প্রশ্নগুলোকে ভালো করে পড়ো, তার ভিতরে প্রথম 3টি প্রশ্নকে খুব গুরুত্ব দিয়ে পড়ো। ইউনিট 4 জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ, দেখে একটা অধ্যায় মনে হচ্ছে, কিন্তু এর ভিতরে টোটাল 4টি অধ্যায় রয়েছে। 4টি অধ্যায়। এখান থেকে 19 নম্বরের প্রশ্ন আসবে। একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, দুটি 4 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এবং একটি 8 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। এখান থেকে অসংখ্য প্রশ্ন হবে, কাটছাটের কোনো জায়গা নেই। তবে যে প্রশ্নগুলোতে স্টার মার্কস করা রয়েছে সেই প্রশ্নগুলোকে তোমরা একটু পড়বার চেষ্টা করো। এখান থেকে কাটছাট করতে গেলে খুব মুশকিল, কারণ 19 নম্বর যেহেতু আসবে তাই একটু চাপ হয়ে যাবে। প্রথমেই দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো, আর মুসলিম লীগ কেন প্রতিষ্ঠিত হয়েছিল বা মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা, এবং আলিগড় আন্দোলন বলতে কী বোঝো, এবং মুসলিম সমাজের সংস্কার বা আধুনিকীকরণে বা আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা, এটা 8 নম্বরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 3 বা 4-এর টুকরো হিসাবে প্রশ্নটা আসতে পারে। আর বেশ কিছু টিকা দেওয়া হয়েছে, অনেকগুলো টিকা রয়েছে, কিচ্ছু করার নেই ভাই, কারণ 4টা অধ্যায় রয়েছে, তার ভিতর থেকে যেটা যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাই এখানে তুলেছি। আর বেশি গুরুত্ব নিরিখে যেগুলো এগিয়ে আছে তার পাশে স্টার মার্ক করে দিয়েছি। তোমরা দেখবে অবশ্যই লাহোর প্রস্তাব বা বলতে পারে লাহোর অধিবেশন বা পাকিস্তান প্রস্তাব, কলকাতা হত্যাকাণ্ড বা গ্রেট ক্যালকাটা কিলিং বা প্রত্যক্ষ সংগ্রাম, এরকমভাবে প্রশ্ন হতে পারে। মুক্তি দিবস, সেফটি ভালভ তত্ত্ব বা থিওরি বা নিরাপত্তা কপাটিকা তত্ত্ব, একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। হিউম ডাফরিন ষড়যন্ত্র, সুরাট বিচ্ছেদ বা সুরাট অধিবেশন, অলিন্দ যুদ্ধ বা বিনয় বাদল দীনেশ, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, সত্যাগ্রহ বা চম্পারণ সত্যাগ্রহ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, হিন্দু মহাসভা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ত্রিপুরী অধিবেশন, রশিদ আলী দিবস, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, ভারতের স্বাধীনতা আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, গান্ধী আরউইন চুক্তি, চৌরি চৌরার ঘটনা বা অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হলো বা কেন মাঝপথে স্থগিত হলো, এভাবে প্রশ্ন আসতে পারে। উত্তর কিন্তু একই, চৌরি চৌরা ঘটনা। তারপরে তোমরা দেখবে সিমলা বৈঠক, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, পুনা চুক্তি, বুড়িবালামের যুদ্ধ, ক্রিপ্স মিশন, ঝাঁসি রানী বাহিনী, রাজাজি সূত্র, বেঙ্গল ভলেন্টিয়ার্স, লখনৌ চুক্তি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডান্ডি অভিযান, জিন্নাত 14 দফা দাবি এবং সাইমন কমিশন। অনেকগুলো প্রশ্ন রয়েছে, এতগুলো পড়তে না পারলে ছেড়ে দাও, যেগুলো স্টার মার্কস করা আছে সেই প্রশ্নগুলোকে পড়ে যাও।
স্বদেশী বয়কট বলতে কী বোঝো, স্বরাজ্য দলের ব্যর্থতা, আইন অমান্য আন্দোলনের পটভূমি, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো, অহিংস অসহযোগ আন্দোলনের কারণ ও ব্যর্থতা, বাংলা ও মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পরিচয় দাও। 9 নম্বর প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু বা আজাদ হিন্দ ফৌজ বা আইএনের অবদান। খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা আইএনএ কীভাবে নেতাজি প্রতিষ্ঠা করলো, এই পাঠটাও কিন্তু আসতে পারে 3 বা 4-এ। 10 নম্বর 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল বা তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 11 নম্বর 1885 থেকে 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কার্যাবলী বা নরমপন্থীদের সীমাবদ্ধতা বা নরমপন্থীদের দাবি দেওয়া বা নরমপন্থীদের ব্যর্থতার কারণ বা চরমপন্থী নরমপন্থী বিবাদ, এই দিয়ে প্রশ্নটা হতে পারে, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। 12 নম্বর ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। এই আন্দোলনকে স্বতঃস্ফূর্ত বলা যায় কি, বা ভারত ছাড়ো আন্দোলনের পূর্ববর্তী কোনো আন্দোলনগুলি অপেক্ষায় কতটা স্বতন্ত্র ছিল। এই আন্দোলনে অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনে নারী বা মহিলাদের ভূমিকা বা প্রশ্নটা এরকম বলতে পারে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ পর তোমাদের যে প্রশ্নগুলো বললাম 9, 10, 11, 12 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9, 10, 11, 12 এবং ওই দিক থেকে 2 নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 13 নম্বর গান্ধীজির নেতৃত্বে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ধারায় কী রূপান্তর ঘটেছিল। 14 নম্বর ভারতের অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী ছিল। 15 নম্বর রাওলাট আইনের শর্তগুলি কী ছিল। এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল, কি গেছিল যেটা কী ছিল, বা মহাত্মা গান্ধী এই আইনের বিরোধিতা কেন করেছিল। একই রকমভাবে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। 16 নম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীর এবং সুভাষের এসটিএস তত্ত্ব, বানামটা ভুল আছে এখানে, সুভাষের এসটিএস তত্ত্ব। হ্যাঁ। 17 নম্বর 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি লেখো। এই প্রসঙ্গে হিউমের অবদান আলোচনা করো। যে হিউম ডাফরিন ষড়যন্ত্র যেটা পড়লে হিউম কীভাবে কংগ্রেসকে তৈরি করলো, এই পাঠটা পড়তে হবে। 18 নম্বরে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট কী ছিল, এর শর্ত গুরুত্ব ত্রুটি পড়তে হবে। পারলে 1909, 1919-এর যে আইনগুলো আছে, মর্লে মিন্টো এবং মন্টেগু চেমসফোর্ড শাসন আইন, চোখ বুলিয়ে যেও। 19 নম্বর নবাব সলিমুল্লাহ কে ছিলেন। তো এতগুলো প্রশ্ন থেকে বলছো স্যার আপনি কী দিলেন, সবগুলো প্রশ্নই দিয়ে দিলেন। একটা কথা বলবো, আমি কিন্তু ভিডিও করেছি এর উপরে। যারা যারা ভিডিও দেখেছো তাদের কাছে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর করা কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে। যারা যারা আমার ভিডিওটা দেখেছো, এই টপিকের ভিডিওটা দেখেছো, যদি দেখে থাকো যে কোনো প্রশ্নই আসুক তোমরা কিন্তু উত্তরটা করে আসতে পারবে। যদিও না পড়াশোনা করে থাকো, তাহলে যেগুলোতে স্টার মার্ক করা আছে বা যে টিকাগুলোর পাশে স্টার মার্ক করা আছে সেই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু দেখে যেও বা চোখ বুলিয়ে যেও, তাহলে কিন্তু উপকার অবশ্যই পাবে। এখান থেকে শেষ যে প্রশ্নটি আছে, বঙ্গভঙ্গের প্রকৃতি ও উদ্দেশ্য কী ছিল। ইউনিট 5 সংবিধানের গঠন, এখান থেকে তোমাদের 7 নম্বরের প্রশ্ন থাকছে, একটি 3 এবং একটি 4-এর উত্তর করতে হচ্ছে, অথবা কিন্তু থাকছে। এখান থেকে তোমরা প্রথমেই পড়বে সংবিধান সভা বা গণপরিষদ কী, এর গঠন, বৈশিষ্ট্য, কার্যাবলী এবং গুরুত্ব। এই সভার সদস্য কারা ছিলেন, ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটি কী অর্থে প্রযুক্ত হয়েছে, বা সংবিধান প্রস্তাবনায় ভারতকে কী বলে অভিহিত করা হয়েছে, বা ভারতীয় সংবিধান অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয় বলা যায় কিনা। সংবিধান কেন্দ্রিক প্রশ্নটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বরের ক্ষেত্রে অবশ্যই টিকা হিসাবে পঞ্চশীল নীতি, বান্ধুং সম্মেলন, দুটোকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। বাকি তোমরা পারলে অবশ্যই নির্দেশমূলক নীতি, বিশ্বায়ন ও ভারতবর্ষ, মিশ্র অর্থনীতি দেখতে পারো, বাট পঞ্চশীল নীতি এবং বান্ধুং সম্মেলন তোমাদের দেখতেই হচ্ছে। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কীভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করে। কিন্তু 4 নম্বরের প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিতরে কিন্তু নেহেরু মহলানবিশ মডেলটা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ পাঠ, দেখতেই লাগবে তোমাদের। 1 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন এবং টিকার ভিতরে পঞ্চশীল, বান্ধুং সম্মেলন। 5 নম্বরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, 1990-এর দশকে ভারতের অর্থনৈতিক সংস্কার বা উদারীকরণ কর্মসূচি গ্রহণের প্রধান কারণগুলি কী ছিল। ডক্টর মনমোহন সিং যখন ছিলেন, এই পাঠটা বা প্রশ্ন এরকম আসতে পারে, 1990-এর দশকে ভারতের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে কী উদারনৈতিক সংস্কার প্রবর্তন করা হয়েছিল, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে এলপিজি মডেল বলতে কী বোঝো। খুবই গুরুত্বপূর্ণ। 1, 4, 5 টিকার ভিতরে পঞ্চশীল, বান্ধুং সম্মেলন। আর একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, 6 নম্বর জোট নিরপেক্ষ কেন্দ্রিক আন্দোলনের কিন্তু প্রশ্ন রয়েছে। জোট নিরপেক্ষ আন্দোলনের বিভিন্ন দিক, সাফল্য, ব্যর্থতা অবশ্যই গুরুত্ব পড়তে হবে। বা জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী ছিল, বা প্রশ্ন এরকম আসতে পারে বিশ্ব শান্তি রক্ষায় বা ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে এটি কী ভূমিকা নিয়েছিল। 7 নম্বর প্রশ্ন, জাতীয় মহিলা কমিশন গঠনের 3টি উদ্দেশ্য উল্লেখ করো। নারীর ক্ষমতায়নের জন্য বা অধিকার রক্ষায় ভারতীয় সংবিধান কী কী ব্যবস্থা বা সংবিধানে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। আর পিপিপি মডেল কী। তো এখানে যে প্রশ্নগুলো বললাম তার ভিতরে যেগুলোতে স্টার মার্কস করা আছে সেই প্রশ্নগুলোকে একটু গুরুত্ব সহকারে পড়ে যাও, আশা করছি অসুবিধা হবে না। তবে ভিডিও যেগুলো আছে, ভিডিও না দেখলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো এই সাজেশন দেখলে। ইউনিট 6-এর ক্ষেত্রে যে প্রশ্নটা আছে, রাষ্ট্র নির্মাণ ও তদন্ত সম্পর্কিত বিষয়সমূহ, এখান থেকে কিন্তু তোমাদের 7 নম্বরের প্রশ্ন আসবে, একটি 3 এবং একটি 4-এর প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য অথবা তোমরা পাবে। এখান থেকে যে প্রশ্নটা পড়বে টিকার ক্ষেত্রে অবশ্যই পড়বে ভাষা আন্দোলন, অপারেশন সার্চলাইট, খুবই গুরুত্বপূর্ণ। আগরতলা ষড়যন্ত্র মামলা রয়েছে, মুজিবনগর রয়েছে, সিমলা চুক্তি গুরুত্বপূর্ণ রয়েছে, সিন্ধু জল চুক্তি দেখতে পারো, ছিটমহল দেখতে পারো, মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণ
1971 ভারত সোভিয়েত চুক্তি, যেগুলোতে স্টার মার্ক করা আছে ভাষা আন্দোলন, অপারেশন সার্চলাইট, সিমলা চুক্তি 1971 ভারত সোভিয়েত চুক্তি, আর সিন্ধু জল চুক্তিটা একটু দেখে দেখো। 2 নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের ভূমিকা এবং এর পাশাপাশি স্যাম ম্যানেকেশের ভূমিকা আলোচনা করো, বুঝতে পেরেছো? 3 নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার এবং ইন্দিরা গান্ধী কিরূপ ভূমিকা পালন করেছিল বা অবদান লেখো। 4 নম্বর 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের উপর যে বহুমাত্রিক প্রভাব ফেলেছে ও তা বিশ্লেষণ করো, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের কী লাভ হয়েছিল। এখানে একটা জিনিস দেখবে, 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল। আর অতিরিক্ত হিসাবে তোমরা যদি চাও এগুলা দেখার দরকার নেই, বা চাইলে তোমরা দেখতে পারো গানভেট কূটনীতি, লঙ্গেওয়ালার যুদ্ধ, অপারেশন ট্রাইডেন্ট, দ্য কনসার্ট অফ বাংলাদেশ। তো এগুলা দেখার না চাইলে বাদ দাও। জাস্ট যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো একটু দেখো, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার খুব ভালো করে দেখো। আর তার ভিতরে 1 নাম্বার যেগুলোতে স্টার মার্ক করা আছে সেগুলো একটু ভালো করে দেখে নাও, কেমন? তবে সবগুলো প্রশ্ন তো দেখার সময় নেই, যেহেতু কয়েক ঘন্টা বাদী পরীক্ষা, যেগুলোতে স্টার মার্কস করা আছে সেই প্রশ্নগুলো পড়ো। আর যারা পড়াশোনাই করোনি, যারা পড়াশোনা একেবারে বই খুলে দেখোনি, তাদেরকে বলবো কিছু পারো বা না পারো, আমার দেওয়া যে ভিডিওগুলো করা আছে অধ্যায় ভিত্তিকভাবে সেই ভিডিওগুলো দেখে যাও, যে প্রশ্ন আসুক কম বেশি তোমরা লিখে আসতে পারবে, কেমন? তো এই ছিল সাজেশন তোমাদের আগামী পরীক্ষার জন্য। শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামীকালের পরীক্ষা কিন্তু ভালো দিতেই হবে। বেস্ট অফ লাক।